বলেছি দশারাম চ্যাটার্জি, তোকে কোনো জন্মই আমি অতিবাহিত করতে দিব না। তোর অকাল মৃত্যু হবে। যেভাবে তুই আমাকে দেওয়ালের পিছনে গেঁথে রেখে গেছিস জ্যান্ত, তোকেও সেই যন্ত্রণাদায়ক মৃত্যুই দেব। তৈরি হও দশারাম, তৈরি হও। সুধা অফিসিয়াল প্রেজেন্স সিরিজ অশরীরীর আড্ডা আন্ডার দি ট্যাগলাইন সুধার ভৌতিক গল্প। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই কাহিনীর সমস্ত চরিত্র, ঘটনা, স্থান, সংলাপ ও পরিস্থিতি সম্পূর্ণরূপে লেখকের কল্পনার সৃষ্টি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান কিংবা ঘটনার সঙ্গে এর সামান্য মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পটি শুধুমাত্র সাহিত্যিক ও বিনোদনের উদ্দেশ্যে রচিত। এর মাধ্যমে কোনো ব্যক্তি, সমাজ, ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায়কে আঘাত, অপমান বা হেয় প্রতিপন্ন করার কোনো উদ্দেশ্য লেখকের নেই। পাঠকদের কাছে অনুরোধ করা হচ্ছে কাহিনীটিকে শুধুমাত্র একটি কাল্পনিক সাহিত্যকর্ম হিসেবেই গ্রহণ করার জন্য। আজকের গল্প প্রিয়াঙ্কা চক্রবর্তীর লেখা দুর্গা। গল্প পাঠে সৌরদীপ। গল্পের সূত্রধার আমি মেঘাদ্রি। শুরু হচ্ছে প্রিয়াঙ্কা চক্রবর্তীর লেখা দুর্গা গল্পের প্রথম পর্ব। আজ প্রায় 20 বছর পর দেশে ফিরছে সিংহরায় পরিবারের একমাত্র মেয়ে কৌশিকী সিংহরায়, সুভদ্রা দেবীর আদরের নাতনি। সারা রাজবাড়ি আজ সেজে উঠেছে উৎসবের রঙে। আরে আরে, একদিকে নয়, গেটের মাঝখানে দাও, যাতে ওরা ঢুকতেই গোলাপের পাপড়িগুলো পড়ে। আবার অন্যদিকে তাকিয়ে, আরে বাবা, সিঁড়িতে অল্প ফুল কেন, আরো দাও, আমার নাতনির ফুল খুব পছন্দ। কথা বলতে বলতে একটু পেছোতেই ধাক্কা খেয়ে যায় উষ্ণিক বাবুর সাথে। নিজেকে কোনোভাবে সামলে নেয় সুভদ্রা দেবী। নিজের 2 হাত দিয়ে স্ত্রীকে ধরে আটকে দেন উষ্ণিক বাবু। আরে আরে গিন্নি, আস্তে, এই বয়সে এত উত্তেজিত হওয়া ঠিক না। সে কখন থেকে ছোটাছুটি করছো, কোমরের ব্যথা তো বাড়বে নাকি? নিজের খেয়ালটাও তো রাখতে হবে, তাই না? হালকা মুচকি হেসে বলে ওঠেন সুভদ্রা দেবী। আরে আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি, তুমি একটু দেখো গিয়ে, এলো বলে ওরা। বলতে না বলতেই গাড়ির হর্নের আওয়াজ কানে আসলো দুজনেরই। একটা মেয়ে তোড় ছুটে এসে খবর দিল, রানী সাহেবা, রাজকুমারী বিদেশ থেকে চলে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে সুভদ্রা দেবী উৎফুল্লতার সঙ্গে চিৎকার করে বললেন,
আরে সবাই শাক বাজাও, উলু দাও, এই বরণ ডালাটা নিয়ে আয় রে। বরণডালা নিয়ে গেটের সামনে দাঁড়াতেই সামনে এসে দাঁড়ালো বয়স 22-এর কাছাকাছি একটা মেয়ে। কোমর পর্যন্ত চুল, গায়ের রং ফর্সা, মায়াবী বাদামি চোখ আর মুখে একটা মিষ্টি হাসি। দু চোখে খুশির জল নিয়ে বলে উঠলেন সুভদ্রা দেবী। শোনা মা, নামটা উচ্চারণ করতেই মেয়েটি সুভদ্রা দেবীকে জড়িয়ে ধরল। দিদা নাতনির ভালোবাসা চলছিল তখনই। পিছন থেকে আমরাও আছি, একা নাতনিকে আদর করলেই হবে নাকি? গলার আওয়াজ শুনে গেটের দিকে তাকাতেই দেখে বয়স 25-26-এর দুই ছেলে দাঁড়িয়ে। পরনে বিলেতি পোশাক, গায়ের রং একজনের খুব ফর্সা হলেও আর একজনের তুলনায় কম, কিন্তু দেখতে একদম বিলেতি সাহেব। হাসতে হাসতে বলে উঠল ছেলেটি, বুঝলি শুভ্র, আমাদের আর কোনো দাম নেই, আমরা বানের জলে ভেসে এসেছি। বেশ অনেকটাই নাটক করে অভ্রনীল তার ছোট ভাইকে কথাটা বলে উঠল। তবে রে বদমাস দুটো, আয় এদিকে, কান মলে দিত ওদের। বলতেই দু ভাই দৌড়ে এসে ঠাম্মা দাদুকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তেই আরো অনেকজন বাড়ির অন্দরমহলে প্রবেশ করল। মেঘদূত সিংহ রায়, সুভদ্রা সিংহ রায়, প্রদীপ চ্যাটার্জি, আলো চ্যাটার্জি ও রাজদীপ চ্যাটার্জি। বাবা, নাতি নাতনিকে পেতে ছেলে মেয়েকে ভুলে গেলে মা। মজার ছলে হাসতে হাসতে বলে উঠল। ছেলের গলা এত বছর পর কানে আসতেই জল চোখে দরজার দিকে চোখ রাখলেন সুভদ্রা দেবী আর উষ্ণিক বাবু। এতদিনে মনে পড়লো বাবা মায়ের কথা? একটু আক্ষেপ করে বলে উঠলেন উষ্ণিক বাবু। সে মনে পড়বে কেন, আমরা কে হই ওর? অভিমানের স্বরে বলে উঠলেন সুভদ্রা দেবী। আরে মা, রাগ করো না, জানোই তো বিদেশ থেকে এখানে আসা কতটা জার্নির ব্যাপার, কত কিছু ভেবে আসতে হয়। ব্যবসার মধ্যে এত চাপ চলছিল যে কি বলবো। ভেবেছিলাম মেয়ের বিয়েতে তোমাদেরকে নিয়ে বিদেশে চলে যাব, কিন্তু এটা তোমার আদরের নাতনির বড় শখ যে সে দেশে বিয়ে করবে এবং আমাদের পুরনো বাড়িতে বিয়ে করবে। হ্যাঁ ঠাম্মি, বাবার কাছে এত গল্প শুনেছি এই প্যালেসের নিয়ে যে মনে হলো এর থেকে ভালো ডেস্টিনেশন ম্যারেজ বোধহয় আর কিছু হতে পারে না। এ সকল কথাবার্তার মাঝে মেঘদূতবাবু রাজদীপকে ডাকলেন। গর্বিত কণ্ঠে বলে উঠলেন, মা, এই হলো কৌশিকীর ফিয়ন্সে, মানে তোমার হবু নাত জামাই রাজদীপ চ্যাটার্জি। তুমি প্রদীপকে তো চেনোই, ওর ছেলে হচ্ছে রাজদীপ। এমনই কথোপকথনের মাঝে কৌশিকের চোখ বারবার ঘুরছিল রাজবাড়ির দিকে। ওয়াও, ইটস বিউটিফুল। তারপর মনে মনে ফিসফিস করে বলে উঠল, এটা তো একদম সেই ধরনের প্যালেস যেটা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। সামনের অন্দরমহল যেন এক জীবন্ত ইতিহাস। উঁচু খিলানওয়ালা দরজা, মাথা উঁচু করে দাঁড়ানো প্রাচীন ঝাড়বাতি, যার প্রতিটি কাঁচের টুকরো আলো পেয়ে ঝিকমিক করে উঠছে। ঘরের দেওয়ালে আঁকা আছে পুরনো সময়ের রংচঙে ভাস্কর্য, যেন প্রতিটি ছবি এক একটা কাহিনী বলে যাচ্ছে। মেঝে জুড়ে সাদা কালো মোজাইক, যার মধ্যে সময়ের ছাপ স্পষ্ট, তবু সেই ছাপের ভেতরেই আছে এক অন্যরকম গৌরব, সিংহরায় পরিবারের অমলিন ঐতিহ্যের সাক্ষী। কোনায় কোনায় সাজানো কাঠের পুরনো আসবাব, ভারী পালঙ্ক, খোদাই করা আলমারি, সবকিছুতেই যেন জমে আছে বহু যুগের স্মৃতি।
কোথাও আবার নীরবতা ভেঙে আসছে হালকা ধূপের গন্ধ, যা অন্দরমহলকে আরো রহস্যময় করে তুলেছে। কৌশিকের বুক ভরে উঠল অদ্ভুত এক আবেগে, যেন সে সত্যিই নিজের শৈশবের স্বপ্নের ভিতরে পা রাখল। যখন সকলে নিজেদের মধ্যে নানান রকম কথাবার্তায় ব্যস্ত, তখন সুভদ্রা দেবী লক্ষ্য করছিলেন তার নাতনিকে। একটু গাম্ভীর্য গলায় বলে উঠলেন সুভদ্রা দেবী, আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার সবাই যে যার রুমে যাও, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। লিজা তোমাদেরকে রুম দেখিয়ে দেবে। যাও লিজা। স্যার, ম্যাম, প্লিজ আসুন। রাজকুমারী, প্লিজ আসুন। বিরতির সময় আপনারা শুনছেন প্রিয়াঙ্কা চক্রবর্তীর লেখা দুর্গা গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে আছে সৌরদীপ। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমরা দুঃখ পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে রোজকার নোটিফিকেশন আপনারা রোজ পান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে দিন। তাহলে পরবর্তী অংশ শুরু করা যাক। সিংহরায় পরিবারের সেই বিশাল ডাইনিং টেবিল, যেখানে একসাথে প্রায় 20 জন বসতে পারে। টেবিল ভর্তি রাজকীয় সাজসজ্জা, রূপোর থালা, পিতলের গ্লাস আর মশলার ঘ্রাণে যেন চারিদিক ভরে উঠেছে। পরিচারিকারা একের পর এক পদ সাজিয়ে দিচ্ছে টেবিলে। সুগন্ধি বাসমতি ভাত, ঘি ভাজা লুচি, মুগের ডাল, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, কষা মাংস, সব মিলিয়ে একেবারে রাজকীয় ভোজ। ঠিক তখনই দরজার দিক থেকে পায়ের শব্দ শোনা গেল। ম্যানেজার রোহিত বলে উঠল, দুপুরের পর একটু বিশ্রাম নিন সবাই। বিকেলের দিকে আমি পুরো স্টেটটা ঘুরিয়ে দেখাবো। বাগান, জলাশয়, আরো অনেক কিছুই আছে, সব একসাথে দেখবেন। মাথা নেড়ে সবাই সম্মতি জানাতেই আবার খাবারের গন্ধে চারিদিক মাতল। টেবিলে হাসি আড্ডার মাঝেই প্রদীপ চ্যাটার্জি ও আলো চ্যাটার্জি পরস্পরের দিকে তাকিয়ে কিছুটা নিচু গলায় গভীর আলোচনায় ব্যস্ত। নিজেদের আনন্দ আর লুকাতে পারলেন না। শুনছো প্রদীপ, আমাদের রাজদীপের ভাগ্য দেখেছ? একমাত্র মেয়ের সাথে বিয়ে হচ্ছে। কত বড় সৌভাগ্য বাপু। একেবারেই তাই। এই সিংহরায় পরিবারের ধন, মান, সম্মান সবকিছু সিংহাসনে আমাদের ছেলেই বসবে। কৌশিকের নামে যত সম্পত্তি আছে সবই রাজদীপের হবে। ভাবলেই বুক ভরে যায়। এত বড় রাজবাড়ির গরিমা, এর এলাহি রোয়াব, সবকিছু একদিন আমাদের ছেলের দখলে চলে আসবে। দেখো আলো, ছেলের ভাগ্যকে সত্যিই সাধুবাদ দিতে হয়। রাজদীপ শুধু কৌশিকের স্বামী হবে না, এই পরিবারের উত্তরাধিকারীও বটে। আলো কপালে হাত ঠেকিয়ে প্রার্থনার ভঙ্গি করলেন। ভগবান যেন আমাদের এই সৌভাগ্য অটুট রাখেন। প্রদীপ চোখে বিজয়ী তৃপ্তির ছাপ নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। দুজনের দৃষ্টি মিলতেই বোঝা গেল তাদের ভেতরে এক অদ্ভুত অহংকার আর সন্তুষ্টি কাজ করছে।
পরিচারিকারা একের পর এক পাতে খাবার পরিবেশন করছে। মশলার গন্ধে, হাসি, আড্ডায় পুরো ডাইনিং হল ভরে উঠেছে। ঠিক তখনই রাজকীয় অথচ স্নেহময় ভঙ্গিতে কথা বললেন উষ্ণিক সিংহ রায়। এই যে সকলে ভালো করে খাচ্ছ তো তোমরা? আজকে রান্না কিন্তু বিশেষ। ঠাকুর বাড়ির ঐতিহ্যের স্বাদ পাবে সকলে। লজ্জা করো না, ভালো করে খাও। তিনি একে একে সবার দিকে তাকালেন। প্রদীপ, কেমন লাগছে খাবার? খুব ভালো লাগছে কাকাবাবু। আপনারা এত যত্ন করে সাজিয়েছেন, সত্যি রাজকীয় আয়োজন। হ্যালো বৌমা, তোমার কেমন লাগছে? রান্নার স্বাদ নিয়ে কিছু বলবে? অসাধারণ। এবাড়ির খাওয়ার স্বাদই আলাদা কাকাবাবু। সত্যিই বড় সৌভাগ্য আমাদের ছিল। রাজদীপ, খাচ্ছ তো? তোমার তো আরো অনেক এনার্জি দরকার। এরপর তো উপোসও দিতে হবে নাকি? জি দাদা ঠাকুর, খুব ভালো লাগছে। ঠিক তাই। আমরা চাই সকলে মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করুক আর ভালোবাসা দিয়ে একে অপরের সঙ্গে থাকুক। তিনি চারপাশে তাকিয়ে সবার চোখে চোখ রাখলেন। একই সাথে রাজকীয় দৃঢ়তা আর আন্তরিক মমতা ভেসে উঠল তার চোখে। খাওয়া চলতে চলতেই ঠাকুমা সুভদ্রা সিংহ রায় হঠাৎ চোখ সরু করে কৌশিকের দিকে ভালো করে তাকালেন। আহারে, বিদেশে গিয়ে তোকে দেখে মনে হচ্ছে অর্ধেক মানুষ হয়ে গেছিস। এত রোগা চেহারা, আর এই চুলগুলো কি উস্কো খুস্কো অবস্থায় রেখেছিস। ওঠো ঠাকুমা, এটা এখনকার স্টাইল। এমন রোগা চেহারা, তার উপর আবার স্টাইল কি? তুই কি একেবারেই চুলে তেল দিস না? না গো ঠাকুমা, চুলে তেল দেওয়া আমার একদম পছন্দ নয়। ওরে পাগলি, চুলে তেল দিলে চুল লম্বা হয়, শক্তপোক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন ঠাকুমা। যদি তেল না দেয় তবে তো বিয়ের আগেই টাকলা হয়ে যাবে কৌশিকী। তারপর বিয়ের সময় উইক পড়তে হবে। আবারও টেবিলে হাসি রোল উঠল। তখনই সারদা সিংহ রায় একটু কপট অভিমানী গলায় স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি আবার কি বোঝো এখনকার স্টাইল? তুমি বোঝো শুধু নিজের কারবার, নিজের ব্যবসার হিসেব। পরিবারে কার কি চলছে, কিভাবে আছে, সেদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। মেঘদূত একটু হেসে স্ত্রীর দিকে তাকালেন, যেন রাগের মাঝেও ভালোবাসার ছোঁয়া আছে। আরে গিন্নি, রাগ করো না, খেয়াল রাখবো বলেই তো এসেছি এখানে। সবাই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসিতে মেতে উঠল। এভাবেই হাসি, ঠাট্টা, গল্প গুজবের সাথে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো। দুপুরে খাবার খেয়ে যে যার মতন শুতে চলে গেল। বিকেলবেলা এই চত্বরটা ঘুরে দেখবার প্ল্যান আছে সবার। সন্ধে 6টার সময় রোহিত এসে হাজির হয়েছে। বেরিয়ে পড়ল কৌশিকী, রাজদীপ, শুভ্রনীল, অভ্রনীল। উদ্দেশ্য পুরো হাতিবাগান চত্বরটা সে ঘুরে দেখবে। এখানকার সবকিছুই বিদেশের থেকে প্রচুর আলাদা। জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যায় এবং সারা বিকেলটা একটা জমজমাটি এলাহি ব্যাপারে এর আগে কৌশিকী অথবা শুভ্রনীল এরা কেউই দেখেনি। সকলেই বেশ ভালো ভালো কয়েকটা জামা কিনে নিয়েছে। সেখান থেকে নানান রকমের সাজের জিনিস কিনেছে, প্রচুর ছবি তুলেছে। বাড়ি ঢুকতে ঢুকতে মোট 9টা বেজে যায়। ফ্রেশ হয়ে 10টার সময় খেতে বসলো সবাই। খেয়ে দিয়ে সবাই ঘুমোতে যাবে, তখনই সুভদ্রা দেবী বলে উঠলেন, দাঁড়াও সবাই, আমার কিছু কথা আছে। কি কথা ঠাকুমা? তোমরা জেদ করেছো তাই আমরা এখানে আছি,
না হলে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে তোমাদের থাকবার ব্যবস্থা করতাম। কিন্তু এবার আমি যা বলবো সেটাও তোমাদেরকে করতে হবে। আচ্ছা ঠাম্মি। আচ্ছা ঠাম্মি। আচ্ছা ঠাম্মি। অভ্র, শুভ্র, রাজ, কৌশিকী সকলেই একই সাথে সম্মতি জানিয়ে বলে ওঠে। একই প্রকার গাম্ভীর্যপূর্ণ গলায় আবার বলতে শুরু করলেন সুভদ্রা দেবী। শুধু আজ রাত বলে নয়, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশি পরিমাণে জল নিয়ে যাবে, যাতে জল না শেষ হয়ে যায় আর তোমাদেরও উঠতে না হয়। আর রাত 12টার পর যেই ডাকুক, কাঁদুক, যা করুক, কোনো আওয়াজে কোনো উত্তর দেবে না আর ঘর থেকেও বের হবে না। ফোনে সকলে চার্জ রাখবে। কোনো রকম কোনো প্রয়োজন হলে যাকে ডাকবার তাকে ফোন করবে। ঘরের সামনে গিয়ে কেউ দরজা নক করবে না। কথাটা মনে থাকবে? আগ্রহী কণ্ঠে প্রশ্ন করে শুভ্র। সে নয় ঠিক আছে, কিন্তু কেন ঠাম্মি? গম্ভীর গলায় উত্তর দেন। সব কিছুর কারণ জানতে নেই, আর জানলেও তোমরা যে বিশ্বাস করবে না সেটা আমরা জানি। তোমাদের যেরকম বলা হয়েছে সেভাবে করো দাদু ভাই, দিদি ভাই। ওকে। ওকে। সবই ঠিক চলছিল, কিন্তু রাত 2টোর সময় যখন কৌশিকী ঘুমাচ্ছে, বেশ গভীর ঘুমে আচ্ছন্ন কৌশিকী। এমন সময় মনে হলো ও হাওয়ায় ভাসছে। ঘুমের ঘোরের মধ্যেই যেন মনে হচ্ছে কেউ ওকে খুব জোরে ভাসমান অবস্থা থেকে নিচের দিকে ফেলে দিল। চমকে বিছানার মধ্যে উঠে বসে কৌশিকী। কৌশিকী তাড়াতাড়ি উঠে পড়ল। খুব জোরে জোরে হাঁপাতে লাগলো। এসি থাকার সত্ত্বেও ঘেমে যাচ্ছে কৌশিকী। পাশের টেবিলে জলের গ্লাসটা হাতে নিতেই দেখে জল শেষ। জগ থেকে নিতে যাবে তখনই, আরে জল তো ছিল, আমি তো জল খাইনি, তাহলে শেষ হলো কিভাবে? একটু অবাক এবং চিন্তিত স্বরে বলে ওঠে কৌশিকী। নেমে জল আনতে যাবে তখনই গেট খোলার আগে মনে পড়ে গেল ঠাকুমার বলা কথাটা। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশি পরিমাণে জল নিয়ে যাবে, যাতে জল না শেষ হয়ে যায় আর তোমাদেরও উঠতে না হয়। বেশ কিছুক্ষণ ভেবে, ধুর চাই, নিয়েই আসি, আমি জানতে পারবে না। জল না খেলে ঘুম আসবে না, গলা শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে যেন। বলে বেরিয়ে গেল। চারিদিক অন্ধকার, সিঁড়ির দিকে হালকা আলো পড়ছে। বড় বড় রাজকীয় জানলার গ্রিল ফাঁক করে মধ্যরাত্রে চাঁদের জ্যোৎস্নায় হলরুম ভরে আছে। কৌশিকী তাড়াতাড়ি কিচেন থেকে একটা জলের বোতল নিয়ে নিল। জল তেষ্টা এতটাই পেয়েছে যে সেখানে দাঁড়িয়েই সে জল খাচ্ছিল। এমন সময় হঠাৎ পায়ে কিছু ঠেকা লাগার অনুভব হতেই সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকাতেই কৌতূহলী কণ্ঠে বলে ওঠে কৌশিকী। আরে এটা কি? একটা গোল মতো কিছু জিনিস। কৌতূহলে হাতে তুলতেই, এটা তো ঘুঙরু, তাই না? এর আগে কৌশিকী নানান নাচের ভিডিওতে দেখেছে, কিন্তু কোনোদিনও সামনে দেখেনি। বলতে না বলতেই অদ্ভুতভাবে ঘুমুরটা হাত থেকে পড়ে গড়িয়ে গেল। আরে বেশ কিছুটা গিয়ে কৌশিকী ওটাকে ধরে নিল। উফ, এই ঘুঙরুটাও ধরতে পারিস না, তোর যে কি হবে। হঠাৎ সামনে তাকাতেই দেখে একটা দেওয়াল। এই দেওয়ালটা অন্য দেওয়ালের থেকে কেমন আলাদা, কিছু ডিফারেন্স আছে। কি একটা ভেবে হাত দেবে তখনই একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো। তুমি এখানে কি করছো? একটু ভয়ার্ত কণ্ঠে বলে উঠল কৌশিকী। ঠাম্মি, মানে জল শেষ হয়ে গেছিল তাই। বলেছিলাম না জল নিয়ে শোবে? যাও,
এখন নিজের ঘরে যাও। কৌশিকী মাথা নিচু করে চলে গেল। সুভদ্রা দেবী কিছুক্ষণ সেই চোখ ভরা তেজ আর গাম্ভীর্য মুখে সেই দেওয়ালের দিকে তাকিয়ে চলে গেলেন। দুর্গা গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। গল্প পাঠে ছিল সৌরদীপ, গল্পের সূত্রধার আমি মেঘাদ্রি, গল্পের প্রধান চরিত্র কৌশিকীর ভূমিকায় নন্দিনী। শুনতে থাকুন প্রিয়াঙ্কা চক্রবর্তীর লেখা দুর্গা গল্প, শুধুমাত্র সুধা অফিসিয়ালসে। আর কিছুদিনের মধ্যেই আমরা দুর্গা গল্পের পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে আসতে চলেছি। ততদিন অপেক্ষা করে থাকবেন কিন্তু।